ব্রিটিশ ভারতে মুসলিম প্রধান অংশের নেতৃত্ব দিয়ে পাকিস্তান আন্দোলন থেকে শুরু করে স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠার পর্বে চারজন নেতার নাম সবচেয়ে বেশি আলোচিত হয়। তারা হলেন এ.কে ফজলুল হক, হুসেন শহীদ সোহরাওয়ার্দী, আব্দুল হামিদ খান ভাসানী এবং শেখ মুজিবুর রহমান। এই চার নেতার হাতেই বদলে গিয়েছিল ভারত ভাগ পরবর্তী পূর্ব বাংলার রাজনীতি, যা পাল্টে দেয় মানচিত্র। পাকিস্তানের জন্মের বীজ হিসেবে বিবেচনা করা হয় লাহোর প্রস্তাবকে। 1940 সালে নিখিল ভারত মুসলিম লীগের সম্মেলনে এই প্রস্তাবটি উত্থাপন করেন বঙ্গীয় মুসলিম লীগ নেতা এ.কে ফজলুল হক। তিনি তখন বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এই প্রস্তাবে ভারতের উত্তর পূর্ব ও উত্তর পশ্চিম অংশে মুসলমান সংখ্যাগরিষ্ঠ প্রদেশগুলো নিয়ে স্বাধীন ও সার্বভৌম মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলা হয়। সম্মেলনে গৃহীত হয় প্রস্তাবটি। এরপর থেকে এই লাহোর প্রস্তাবকে বিবেচনা করা হতে থাকে পাকিস্তান প্রস্তাব হিসেবে। ভারতকে মাঝখানে রেখে পাকিস্তানের ছিল দুটো অংশ, পশ্চিম ও পূর্ব পাকিস্তান। পরের এক দশক ধরে পূর্ব পাকিস্তানের আনুষ্ঠানিক নাম ছিল পূর্ব বাংলা। কিন্তু জন্মের পর থেকে একই দেশের এই দুটো অংশের মধ্যে বৈষম্য ক্রমশ স্পষ্ট হতে থাকে। পাকিস্তানে মুসলিম লীগের কার্যকলাপে হতাশ হয়ে পূর্ব পাকিস্তানের মুসলিম তরুণরা ততদিনে সংগঠিত হওয়া শুরু করেন। পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ গঠিত হয় 1948 সালের 4 জানুয়ারি। আহ্বায়ক কমিটির মধ্যে শেখ মুজিবুর রহমানও ছিলেন। পাকিস্তানের জন্মের আগে থেকেই রাষ্ট্রভাষা নিয়ে বিতর্ক শুরু হয়। কিন্তু 1947 সালের পর রাষ্ট্রভাষাকে কেন্দ্র করে পূর্ব বাংলার রাজনীতি উত্তপ্ত হতে শুরু করে। এর কেন্দ্র ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বিবিসি বাংলাকে বলেন, ইংরেজি শিখেছিল যে তরুণরা, তখন তাদেরকে উর্দু শিখতে হবে, নইলে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হবে। এমন ভাবনা থেকে মধ্যবিত্ত শ্রেণী তখন খুব হতাশ হয়ে পড়ল এবং তখন থেকেই রাজনৈতিক আন্দোলন শুরু হয়ে যায়। আন্দোলনের প্রথম ধাপেই সরকারি দল মুসলিম লীগের বিরোধী দল হিসেবে নতুন একটি রাজনৈতিক দলের আবির্ভাব ঘটে। মাওলানা ভাসানীকে কেন্দ্র করে তখন আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। তিনি দলটির সভাপতি হন। নতুন দল গঠনের এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন পাকিস্তানের রাজধানী করাচিতে বসবাসরত পূর্ব বাংলার আরেক জনপ্রিয় নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং কলকাতা ফেরত যুবক শেখ মুজিবুর রহমান। 1949 সালের 23 জুন গঠিত হয় পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। আওয়ামী লীগ নামটি দিয়েছিলেন মাওলানা ভাসানী, যার অর্থ জনগণের মুসলিম লীগ। মুসলিম লীগের অগ্রগণ্য অনেক নেতা নতুন দলে যোগ দেন। সে সময় জেলে আটক শেখ মুজিব হন যুগ্ম সম্পাদক। রাজনৈতিক ইতিহাসবিদ মহিউদ্দিন আহমদ মনে করেন, জেলে আটক অবস্থায় দলের একটি উঁচু পদে শেখ মুজিবের নির্বাচিত হওয়ার মাধ্যমে অনুমান করা যায় যে তাকে দলের একজন গুরুত্বপূর্ণ সংগঠক ভাবা হতো। মাওলানা ভাসানীকে সভাপতি করে গঠিত হয় সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, যাতে আওয়ামী মুসলিম লীগ ও মুসলিম ছাত্রলীগেরই প্রাধান্য ছিল। ভাষা সংগ্রামীদের 1952 সালের 21 ও 22 ফেব্রুয়ারি 144 ধারা অমান্য করে বের করা মিছিলে পুলিশের গুলিতে বেশ কয়েকজন নিহতের ঘটনা পাকিস্তানের রাজনীতিতে বড় আলোড়ন তোলে। ভাষা আন্দোলনে হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং এ.কে ফজলুল হকের তেমন কোনো ভূমিকা ছিল না। তখন মাওলানা ভাসানী ও শেখ মুজিব তরুণ কর্মীদের সামনে চলে আসেন। পূর্ব পাকিস্তানের রাজনীতিতে ইত্তেফাকের প্রকাশনা ছিল একটি গুরুত্বপূর্ণ ঘটনা, কারণ এক পর্যায়ে পত্রিকাটি আওয়ামী মুসলিম লীগের প্রধান প্রচার মাধ্যমে পরিণত হয়। নবাবপুর রোড থেকে পত্রিকাটির প্রকাশনা শুরু হয়, অনিয়মিতভাবে প্রকাশিত হতো এবং পরে এক পর্যায়ে এটি বন্ধ হয়ে যায়। পরে 1951 সালে তফাজ্জল হোসেন মানিক মিয়ার সম্পাদনায় আবার সাপ্তাহিক হিসেবে ছাপা হতে শুরু করে। এর প্রতিষ্ঠাতা হিসেবে মাওলানা ভাসানীর নাম ছাপা হতো। দৈনিক হিসেবে ইত্তেফাকের যাত্রা শুরু হয় 1953 সালে। তখন প্রতিষ্ঠাতা হিসেবে মাওলানা ভাসানীর নাম ছাপা বন্ধ হয়ে যায়। পত্রিকাটি চালানোর খরচ দিতেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। মহিউদ্দিন আহমদ বলছেন, মিস্টার সোহরাওয়ার্দী ইত্তেফাক চালাতেন, পশ্চিম পাকিস্তানে ওকালতি করে যত টাকা পেতেন এর একটা বড় অঙ্ক ইত্তেফাকের পেছনে খরচ করতেন।
1952 সালের ভাষা আন্দোলন এবং আরও পরে 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়েও ইত্তেফাকের ভূমিকা ছিল। পূর্ব পাকিস্তান আইন পরিষদের 5 বছরের মেয়াদ শেষ হয়ে যায় 1952 সালে। তারপর থেকে নিশ্চিত হয়ে যায় যে অচিরেই পূর্ব বাংলায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে সামনে রেখেই 1953 সালে গড়ে ওঠে যুক্তফ্রন্ট। এই জোট গঠনে প্রধান ভূমিকা ছিল পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের সভাপতি মাওলানা ভাসানী এবং কৃষক শ্রমিক পার্টির প্রধান একে ফজলুল হকের। যুক্তফ্রন্টের সভাপতি হন পাকিস্তান মুসলিম লীগের সভাপতি হোসেন শহীদ সোহরাওয়ার্দী। পাকিস্তানের জন্মের পর রাজনীতিতে ছিলেন না ফজলুল হক। তিনি পূর্ব পাকিস্তান সরকারের অ্যাডভোকেট জেনারেল বা অ্যাটর্নি জেনারেল হিসেবে চাকরি করতেন। নির্বাচনকে সামনে রেখে তিনি চাকরি ছেড়ে দেন এবং কিছুদিনের জন্য আওয়ামী মুসলিম লীগেও যোগদান করেছিলেন, কিন্তু দলাদলির কারণে থাকতে পারেননি। এ সময় তিনি তার পুরনো দল কৃষক প্রজা পার্টিকে পুনরুজ্জীবিত করে গঠন করেন কৃষক শ্রমিক পার্টি। সোহরাওয়ার্দী করাচিতে বসবাস করলেও নির্বাচনকে সামনে রেখে তিনি পূর্ব পাকিস্তানে এসে যুক্তফ্রন্টের সভা সমাবেশে বক্তব্য রাখতে শুরু করেন। বাঙালিদের মধ্যে তার জনপ্রিয়তা ছিল। পাকিস্তান গণপরিষদে বিরোধী দলীয় নেতা ছিলেন তিনি। পশ্চিম পাকিস্তানের রাজনীতিবিদরা তাকে ভারতের দালাল বলে প্রচারণা চালিয়েছিল। বিবিসি বাংলাকে এক সাক্ষাৎকারে প্রয়াত সাংবাদিক ABM মুসা বলেছিলেন, সোহরাওয়ার্দী সাহেব নিজে অন্যদের থেকে ভিন্ন মত পোষণ করলেও 3 জনে একত্রিত হয়ে যুক্তফ্রন্ট গঠন করেন এবং তার উদ্যোগের ফলেই যুক্তফ্রন্ট বহুবার ভেঙে যেতে যেতেও টিকে গেছে। আওয়ামী মুসলিম লীগ গঠনের সময় ও পরে শেখ মুজিবুর রহমান দীর্ঘ সময় কারাগারে আটক ছিলেন। যখন জেল থেকে বের হয়ে এলেন তখন মাওলানা ভাসানী সহ তার রাজনৈতিক সহকর্মীরা জেলে বন্দী। এই সময় তিনি সোহরাওয়ার্দীকে সাথে নিয়ে পূর্ব বাংলার জেলায় জেলায় ঘুরে সংগঠন গড়ে তোলেন। শেখ মুজিবুর রহমান তার অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থে লিখেছেন, এই সময় প্রায় প্রত্যেকটা মহকুমায় ও জেলায় আওয়ামী লীগ সংগঠন গড়ে উঠেছে। শহীদ সাহেবের সভার পরে সমস্ত দেশে এক গণজাগরণ পড়ে গেল। জনসাধারণ মুসলিম লীগ ছেড়ে আওয়ামী লীগ দলে যোগদান করতে শুরু করেছিল। রাজনৈতিক ভাষ্যকার মহিউদ্দিন আহমদ লিখেছেন, শেখ মুজিবের বয়স তখন 32 বছর। দেশের আনাচে কানাচে ঘুরে ঘুরে মানুষের সঙ্গে মেশা, কর্মী সংগ্রহ ও যাচাই বাছাই করা এবং প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতে সরকার বিরোধী সংগঠনকে মাঠ পর্যায়ে বিস্তৃত করার গুরু দায়িত্ব তাঁকেই বহন করতে হয়েছিল। ধীরে ধীরে তিনি হয়ে উঠলেন দলের প্রাণপুরুষ। নির্বাচনকে সামনে রেখে যুক্তফ্রন্টের ব্যাপক প্রচারণা শুরু হয়। এই নির্বাচনী ইশতেহার ছিল 21 দফার, যাতে আঞ্চলিক স্বায়ত্তশাসনের পরিষ্কার রূপরেখা তুলে ধরা হয়েছিল। এতে আরও ছিল বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি, 21শে ফেব্রুয়ারিকে শহীদ দিবস ও সরকারি ছুটি ঘোষণা। অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী মনে করেন, এই প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন মাওলানা ভাসানী। তিনি মেহনতি মানুষকে সংগঠিত করেছিলেন। কৃষক সমিতি, মৎস্যজীবী সমিতি, তাঁতি সমিতি, অটোরিকশা সমিতি এসব গঠন করেন, সংগঠিত করেন শ্রমিকদের। নির্বাচন অনুষ্ঠিত হয় 1954 সালের মার্চ মাসে। নৌকা প্রতীক নিয়ে নিরঙ্কুশ জয় পায় যুক্তফ্রন্ট। 237টি মুসলিম আসনের এই জোটের প্রার্থীরা 228টি আসনে জয়ী হন। ক্ষমতাসীন মুসলিম লীগ পায় মাত্র 9টি আসন। নির্বাচনের পর যুক্তফ্রন্ট সরকার গঠন করে। মুখ্যমন্ত্রী হন একে ফজলুল হক। এই সরকারের মন্ত্রী হিসেবে শেখ মুজিবও যোগ দিয়েছিলেন, কিন্তু সেই সরকার 3রা এপ্রিল থেকে 30শে মে এই অল্প কিছুদিন স্থায়ী হয়েছিল। সেই সময়কালেই রচিত হয় পাকিস্তানের সংবিধান। মুখ্যমন্ত্রী হওয়ার পর ফজলুল হক করাচিতে গিয়েছিলেন। ফেরার পথে সমস্ত ফ্লাইট ভারত হয়ে আসত। কলকাতায় এক জনসভায় তিনি বলেন, পূর্ববঙ্গ আর পশ্চিমবঙ্গে আমাদের একই সংস্কৃতি, একই ইতিহাস, একই ঐতিহ্য, আমাদের আলাদা করে রাখা যাবে না। তখন তার বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদী তৎপরতায় লিপ্ত হওয়ার অভিযোগ আনা হয় এবং পূর্ববঙ্গের মন্ত্রিসভা ভেঙে দিয়ে কেন্দ্রীয় শাসন জারি করা হয়। এরপর ফজলুল হক গৃহবন্দী হন। শেখ মুজিবকে আটক করে আবার পাঠানো হয় জেলে। ভেঙে যায় যুক্তফ্রন্ট। 1955 সালের অক্টোবর মাসে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের কাউন্সিলে দলের নাম থেকে মুসলিম শব্দটি বাদ দিয়ে রাখা হয় পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ।
মৌলানা ভাসানী দলকে অসাম্প্রদায়িক করে তোলার জন্য এই প্রস্তাব দেন এবং কাউন্সিলররা তা সমর্থন করেন। মৌলানা ভাসানী সভাপতি ও শেখ মুজিব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। দলটি সাধারণ সম্পাদক কেন্দ্রিক হওয়ায় আওয়ামী লীগের নিয়ন্ত্রণ চলে যায় শেখ মুজিবের হাতে। 1956 সালে পাকিস্তানে নতুন সংবিধান চালু হলে পূর্ব বাংলার আনুষ্ঠানিক নাম হয় পূর্ব পাকিস্তান। সে বছর পাকিস্তানের প্রধানমন্ত্রী চৌধুরী মোহাম্মদ আলী পদত্যাগ করলে আওয়ামী লীগ সরকার গঠন করে। হোসেন শহীদ সোহরাওয়ার্দী প্রধানমন্ত্রী নিযুক্ত হন। উর্দুর পাশাপাশি বাংলাকেও রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়া হয়। এমন সব ঐতিহাসিক বাঁকবদলের পর পূর্ব বাংলার রাজনীতির গতিপথ সাক্ষী হয় 1966 সালের 6 দফা, এরপর 1969 সালের গণ অভ্যুত্থানের। এর ধারাবাহিকতায় 1970 সালের নির্বাচন এবং ক্ষমতা হস্তান্তরের বদলে গণহত্যা। অতঃপর 1971 সালে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করে পূর্ব বাংলা হয়ে ওঠে